মধ্যে সবগুলোর মধ্যে ওয়াইফাই আইসি গুলো কি এই বর্ত, ঠিক আছে? ওই ডিভাইসগুলো বর্তমানে আইসি দিয়ে তৈরি হয়েছে। এবার আসি এটাতে। এটা হচ্ছে ধরেন আপনার যত ধরনের আইফোন আছে, আইফোন ছাড়াও যেসব সেটের দাম 1 লাখের উপরে হয়, আইফোন কিংবা যেসব সেটের দাম 1 লাখের উপর হয়, এইসব সেটগুলোতে ওয়াইফাই আইসি এই ধরনের ইউজ করা হয়। এটার কোনো নাম লিখে লাভ নেই, এটা জাস্ট দেখে রাখতে হবে। এটা কালারটাই এমন হবে, এরকম কালার অন্য কোনো আইসি হবে না। আইফোন বা একসাথে কালার ম্যাচ করবে না। হ্যাঁ, যে সেটগুলো আছে সেগুলোর মধ্যে এই ধরনের ওয়াইফাই আইসি ইউজ করা হয়। এই ওয়াইফাই আইসিটা আপনি ওয়াইফাই আইসিটাকে যখন খুলে উল্টো করবেন, উল্টো করলে ভিতরে এরকম পাঁচ দেখা যাবে। প্রথমে যে চিহ্নটা কি? ওই এটা জিরো চিহ্ন, মানে 6 মানে আইসির নিচে এরকম কম্পোনেন্ট থাকবে। আইসির নিচে এমন কম্পোনেন্ট থাকবে, এই ক্রিস্টাল থাকবে, ক্যাপাসিটর থাকবে, রেজিস্টর থাকবে, কয়েল থাকবে, সবকিছুই থাকবে এর ভিতরে। মোবাইলে স্যার কি লেখো সাদা সাদা করে টেক্সট ইউজ করে সাদা কি এটা অ্যাশ কালার, ছাই কালার। ঠিক আছে? এই আইসিটা খোলার সময় একটু সাবধানে খুলতে হয়, কারণ আইসিটা যখন আপনি তুলবেন, তুলে এটা বেশি নাড়াচড়া করানো যাবে না, কারণ উল্টার দিকে যে পার্টসগুলো আছে এগুলো সব ঝরে পড়ে যেতে পারে। ঠিক আছে? আর এই আইসিটা দেখলেই বোঝা যায় আসলে এই আইসিগুলোর ভিতরে কি আছে। এগুলাই আছে, এগুলোই আছে। ঠিক আছে? এটাও বলগিট আইসি, কিন্তু এটা পিনগিট না। এটাও বলগিট আইসি, বলগুলো হচ্ছে 4-5 দিয়ে। স্যার এটা তো লাগাইতে অনেক বেশি হয়ে যাবে। কোনো রিস্ক না, ইজি। শুধু আপনার হাত মজবুত থাকতে হবে। আপনি খুলছেন, আবার উল্টো করে রেখে দিয়েছেন, আবার আরেকটা নিছেন, আবার ঠিক মতো যা বসায় দিয়েছেন। হাত নাড়াচড়া করবেন, ঝাঁকাঝাঁকি করবেন, এই পাশগুলো যে এমন একটা নড়ে গেছে, এরকম নড়ে যাবে। নড়ে গেলেও সমস্যা নেই, আপনি আইসি উল্টা করে রেখে আবার সোজা করে বসাতে পারবেন। ওয়াইফাই আইসি এই ধরনের আইসির একটা সুবিধা কি, এগুলোর দাম কেন বেশি এবং এটা সহজে নষ্ট হয় না কেন? নষ্ট হইলেও এটা ঠিক করা যায়। একটা ক্যাপাসিটর শর্ট হয়েছে, ক্যাপাসিটর পিলা দেন, আরেকটা ক্যাপাসিটর লাগে। ঠিক আছে? এটা আইসি সহ রিপেয়ার করা যায়। হ্যাঁ, এগুলো আইসি, এগুলো কই ছোট ছোট আইসি দেখতেছেন, এগুলো এই যে ফিল্টার, এগুলো ফিল্টার। নেটওয়ার্কের ক্লাসে দেখছেন না এরকম ছোট ছোট ফিল্টার। ঠিক আছে? তাহলে এখান থেকে বের হয়ে গেলাম। দেখেন ওয়াইফাই ক্লাস আছে, ওয়াইফাই সার্কিটটা খুব ছোট, খুব বেশি বড় না, আপনি ইজিলি কাজ করতে পারবেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস ছিল, ওয়াইফাই সার্কিটটা খুব ছোট, বেশি বড় না, আপনি খুব ইজিলি কাজ করতে পারবেন। তবে এই কি প্রবলেম বুঝে কাজ করতে হবে। যেমন ধরেন প্রবলেম কি হতে পারে, আমার ওয়াইফাই রেঞ্জে পাচ্ছে না, আমি রাউটারের কাছে গেলে আমার রেঞ্জে পায়। ঠিক আছে? আমি রাউটারের কাছে গেলে কিন্তু আমার ওয়াইফাই সুন্দর মতো চলে, কিন্তু একটু দূরে আসলে কিন্তু আমার আর ওয়াইফাই পায় না। ঠিক আছে না? আমার ওয়াইফাই যে বারগুলো আছে, যে দাগগুলো, ওয়াইফাই যে সিম্বলের দাগগুলো থাকে না এরকম, সেই দাগগুলো কম দেখায় দূরে আসলে, তার মানে কি উইক সিগন্যাল। আরেকটা কি, আমি কানেক্ট করতেছি, কানেক্ট হচ্ছে কিন্তু কোনো ডিভাইস শো করতেছে না, ওয়াইফাই রেঞ্জে কোনো নাম শো করতেছে না যে আমি পাসওয়ার্ড দিব। ঠিক না? যেমন আমি কানেক্ট করছি, অন হয়েছে ওয়াইফাই, অন হওয়ার পরে এখন ল্যাব 3 ল্যাব 4 কোনোটাই আমার শো করতেছে না। শো না করলে আমি ক্লিক করব কিভাবে, পাসওয়ার্ড দিব কিভাবে, শো তো করতে হবে, শো করতেছে না। এটাও এক ধরনের ওই সিগন্যালের মধ্যেই পড়ে, কারণ ও কানেক্ট করতে দিতেছেই না বা কানেক্ট হচ্ছেই না, সার্চ অপশনটা কাজ করতেছে না। আইসির ভিতরে একটা সার্চ মেশিন থাকে, সেটা কাজ করতেছে না, যার ফলে আপনার কোনো ডিভাইসের নাম শো করতেছে না। আচ্ছা, আরেকটা কি, আপনি অন করতেছেন, সাথে সাথে অফ হয়ে যাচ্ছে, অন হইতে দেয় না। ওয়াইফাই প্রবলেম কি কি আসবে, এগুলোই আসবে। স্যার এই যে সমস্যা হয় যে মনে হয় একটা ডিভাইস ওয়াইফাই একটা বাই 3 কাটে, বুঝলেন? দুই মনে হয় একটা বাই 3 কাটে, হ্যাঁ এটা একটা বাই 1 কাটে।
এটা হচ্ছে দুর্বল, প্রথমেই তো বললাম যে দুর্বল সিগন্যাল, আমি কাছে গেলে একটা টিনকানি হবে, দূরে আসলে আর একটা সেপারেট আছে তিন কাঠি, আর একটা সেপারেট আছে এক কাঠি, যেটা একটা ডিভাইস আছে ওটা সামনে নিয়ে যান দেখবেন তিন কাঠি হবে, কারণ কি ওটা সিগন্যাল দুর্বল, ওটা উইক সিগন্যাল। ঠিক আছে, এটা কোথায় কি করতে হবে আমি পরে বলতেছি, আগে প্রবলেমগুলো আগে বলি। তো একটা কি আমি অন করতেছি, অন করলে কি হয়, অফ হয়ে যায়, অন আর থাকে না, এটা হচ্ছে একটা প্রবলেম, যে আমি অন করতেছি সাথে সাথে অফ হয়ে যাচ্ছে। আরেকটা কি অনই হচ্ছে না, আমি অনেক ক্লিক করি অন হয় না। ঠিক আছে, এর বাইরে কি আর কোনো প্রবলেম আছে? না ওয়াইফাই আছে, আপনারা পাইছেন? আমার জানা মতে না। তো ওয়াইফাই যদি এমন হয় যে আপনার সিগন্যাল উইক, দুর্বল, নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা কি বলছি, দুর্বল সিগন্যাল হলে এন্টিনা, ওই যে কোয়াক্সিয়াল কেবল, আউটডোর এন্টিনা, এই লাইনগুলো চেক দিই, দুর্বল সিগন্যাল, ঠিক না? ওয়াইফাইয়ের ক্ষেত্রেও তো এন্টিনা আছে, আমরা সেই এন্টিনা চেক দিতে পারি। এখন এন্টিনা থেকে প্রথম কানেকশনটা আসে কোথায়? একটা এন্টিনা থেকে প্রথম কানেকশন কোথায় আসে? প্রথম কানেক্টর আসে এই কাপলারে, এটা হচ্ছে একটা কাপলার। ওয়াইফাই সেকশন চেনার সহজ উপায় হচ্ছে এমন একটা কাপলার থাকে, ঠিক আছে? এই কাপলারের কালার ম্যাক্সিমাম সাদাই হবে, আবার কখনো কখনো আপনারা পাবেন কি এই যে আপনাদের মাইক্রোস্কোপের যে কালারটা স্কাই ব্লু এরকম পাবেন, ঠিক আছে? আবার এছাড়াও আরো ভ্যারাইটিস কালার পাবেন, লেটেস্ট কিছু ফোনগুলোতে গোল্ডেন কালার পাবেন, তারপরে এই সবুজ কালারও পাবেন, বিভিন্ন কালারের পাবেন, তবে ম্যাক্সিমাম হবে 90% কালার হবে সাদা, ঠিক আছে? তো এই কাপলারের প্রথম এন্টিনা কানেকশনটা আসে, তো যখনই দেখবেন আপনার দুর্বল সিগন্যাল কিংবা পাচ্ছে না, কাছে গেলে পায়, দূরে আসলে পায় না, এই ধরনের ইস্যু হইলে কি করবেন, এই এন্টিনা থেকে কাপলার পর্যন্তই ভালোভাবে চেক দিবেন, কারণ এটা আইসি থেকে সমস্যা না, কারণ আইসি সমস্যা হলে তো পাইতোই না, যেহেতু পাচ্ছে তাহলে আমার প্রবলেম কোথায় হবে, আমার কাপলারে, কাপলার থেকে এন্টিনা থেকে কাপলার পর্যন্ত রেঞ্জ পাচ্ছে না, অথবা কাপলারই নষ্ট, এই কারণে ও কাজ করতেছে না। এখন কাপলার তো আমরা মিটার দিয়ে জিআর ভোল্টেজ কোনো কিছু মেপে কিছুই পাবো না, কাপলার মাপতে হলে কি করতে হবে, ডিজিটাল অসিলোস্কোপ দিয়ে মাপতে হবে, এটা মাপার আমার কোনো অপশন নেই। তো ওর থেকে বেটার হচ্ছে আমি আরেকটা বোর্ড থেকে আমি একটা কাপলার লাগাই দিই, আমার কাছে নষ্ট বোর্ড তো থাকবেই, সেই নষ্ট বোর্ড থেকে যে কোনো কাপলার লাগাইলেই হবে, সাইজে মিললেই হবে, 6 পিনের কাপলার আপনার সাইজ মিললেই হবে, আপনি শুধু লাগাই দিবেন। খালি একটা জিনিস খেয়াল রাখবেন, একটা পাশে দেখেন কালার একটু অন্যরকম আছে, ডট কয়েলের মতো, শুধু ওই ডটটা যেখানে আছে ওইখানেই যেন আমার যে কাপলারই নিব ওই ডট অনুযায়ী আমার বসাইতে হবে, এটা কি ঘুরে বসাইলে কাজ করবে না, ঠিক আছে? মনে থাকবে? এটা তো আমি একটা প্রবলেম নিয়ে বললাম, দুইটা প্রবলেম, দুর্বল সিগন্যাল, একটা হলো দুর্বল সিগন্যাল, আমি দূরে আসলে আমার ওই যে ও যেটা বলবো এক কাঠি পায়, একটা দাগ পায় ওয়াইফাই, মূলত ওয়াইফাই দাগ থাকে কয়টা, 4টা বা 5টা থাকে, তো এখানে পাচ্ছে একটা, আবার রাউটারের কাছে গেলে আমার 2টা 3টা পায়, কিন্তু পুরোপুরি কিন্তু হলো না, ভালো সেট হলে কি হয় 5টা দাগই যায়। তো এরকম যখনই দেখবেন দুর্বল সিগন্যাল, কিংবা ধরেন আপনার এই ওয়াইফাই বারটা সবই দেখায় কিন্তু ইউটিউবে ঢুকলে ঘুরতেই থাকে, ওয়াইফাই কানেক্ট হয়েছে সবই দেখাচ্ছে কিন্তু ঘুরতেই থাকে, মানে নেট নাই, আপনার এখন আরেক মোবাইলে তো আছে একই রাউটারতে চলতেছে, আপনার মোবাইলে চলতেছে না, এমন হয়, সেগুলোর ক্ষেত্রে কি করবেন, এন্টিনা থেকে এই কাপলার পর্যন্ত চেক দিবেন, যদি দেখেন বাজার মোডে চেক দিবেন এখানে বিট সাউন্ড দেয় কিনা, এন্টিনা থেকে কাপলার পর্যন্ত বাজার মোডে বিট দিবেন, চেক করে দেখবেন বিট সাউন্ড দেয় কিনা, যদি দেয় আমার লাইন ঠিক আছে, লাইন কানেক্ট, তাহলে কাছে কি, তাহলে কাছে হয়তো বা এই কাপলার একটা সেম মানের আরেকটা কাপলার লাগায় দেখেন সলভ হয়ে যাবে। এবং এই কাপলারে আসার আগেও কিন্তু কিছু ডট কয়েল থাকে, সেই ডট কয়েলগুলো মিসিং হয়ে গেছে, বেশিরভাগ ক্ষেত্রে আমি এমন পাইছি মিসিং হয়ে যায় ডট কয়েল, আমি এবার সফটওয়্যার সমস্যা হতে পারে,
কিছু না। কেন হইতে পারে বললাম, কারণ হচ্ছে স্যামসাং এর একটা কমন মডেল ছিল, মানে একটা মডেল ছিল যেটা কমন প্রবলেমে ছিল ওয়াইফাই চলে গেলে আমরা নেটওয়ার্ক রিসেট দিতাম, নেটওয়ার্ক রিসেট দিলে আবার ওয়াইফাই ঠিক হয়ে স্যামসাং এর একটা সেট ছিল। এরপর থেকে এই যে স্যামসাং এর ম্যাক্সিমাম সেটে, স্যামসাং বলে না অ্যান্ড্রয়েডের ম্যাক্সিমাম সেটে নেটওয়ার্ক রিসেটের একটা অপশন চালু হয়ে গেছে। প্রথম কিন্তু এই অপশনটা ছিল না, এটা পরে যা চালু করছে একটা কারণ। তো নেটওয়ার্ক ওয়াইফাই প্রবলেম হলে প্রথম তো আপনি নেটওয়ার্কটাকে রিসেট করে দেখবেন, নেটওয়ার্ক রিসেট করলে আপনার ওয়াইফাইটা রিসেট হয়ে যাবে, সেটা তো প্রথম অপশন আছেই, আপনি এটা ওটা আগেই করে নিবেন। তারপরে সেট খুলে কি করবেন, সেট খুলে আপনার এই টিনাগুলো চেক করবেন। এই টিনাগুলো চেক করার পরে এই টিনা তো ধরেন দুই জায়গায় থাকে, একটা কি আমার ব্যাকশেলের মধ্যে থাকে আর একটা হচ্ছে বোর্ডের মধ্যে, দুইটা কানেকশন পাইলে যে এই টিনা কাজ করে। তো সেই দোনো সাইডে আপনি চেক করবেন। তৃতীয় স্টেপ কি, আমার এন্টিনা থেকে আমার এই কাপড় পর্যন্ত চেক করবেন বাজার মধ্যে, যে আমার বাজার মধ্যে বিটস অন দেয় কিনা, যদি দেয় তাহলে এই লাইনও ঠিক আছে। তারপরে আপনি কাপড় প্রয়োজনে খুলে চেঞ্জ করে দেয়, কারণ এটা তো মাপার কোনো রাস্তা নেই, আমার এটা চেঞ্জ ছাড়া কোনো অপশন নেই। ঠিক আছে, হ্যাঁ প্রথমে রিসেট, নেটওয়ার্ক রিসেট, ফুল রিসেট দিয়ে না, কাস্টমার ডাটা মোটা চলে যাবে, কাস্টমার আপনার দোকান বাঞ্ছিত করতে পারবে। সেকেন্ড স্টেপটা হচ্ছে আপনার এন্টিনা সেট খুলে এন্টিনা প্যাড আর এন্টিনার টার্মিনাল এই দুটো জিনিসকে আপনি চেক করবেন। যেমন ধরেন এই হচ্ছে আমার বোর্ডের এন্টিনা, এটা হচ্ছে কি আমার বোর্ডের এন্টিনা, আর ব্যাকশেলের মধ্যে একটা এন্টিনা থাকে না, জি স্যার, এটা হলো এন্টিনা প্যাড। এই এন্টিনাটা ওইটার সাথে যা কানেকশন পায়, তো সেই এন্টিনাটা চেক করবেন। তো বেটার হচ্ছে কি আমরা 2G 4G যে আমরা নেটওয়ার্কে ক্লাস করলাম ওইটার মতো করেও করতে পারি। আমি এখানে টুইজার দিয়েও করতে পারি, ধরে দেখবো ওয়াইফাই রেঞ্জ পুরোপুরি পাই কিনা। টুইজারকে আমি এন্টিনা বানায় নিলাম, বানায় নিয়ে আমি এখানে ধরলে কি হবে, ওয়াইফাই রেঞ্জ পাই কিনা আমার চেক করা হবে। আপনি টুইজার উল্টা করে ধরেন, প্রবলেম নেই, আপনি টুইজারকে এইভাবে উল্টা করে ধরেন, উল্টা করে দোনোটার মাঝখানে ধরেন, কোনো প্রবলেম নেই। মোট কথা হচ্ছে আমার নেট পাই কিনা, যদি দেখেন যে পাইছে তার মানে আপনার ব্যাকশেলে যে এন্টিনা প্যাড, সেই প্যাড আমার এটার সাথে কানেকশন পায় না, এই জন্যই নেটওয়ার্ক দুর্বল। ঠিক আছে, এরকম হয় অনেক দিন ব্যবহার করতে করতে একটা সময় তো প্যাডগুলোর মধ্যে একটা স্পট পড়ে যায়, তখন আর এই কানেকশনগুলো পায় না। আবার একটা আপনি আবার একটু সুন্দরভাবে ক্লিন করে বসাবেন, দেখবেন পাই গেছে। প্যাডগুলো চিনছেন তো নাকি? চিনেন নাই? এই যে প্যাড, এই যে প্যাড, এই প্যাডগুলো ব্যবহার করতে করতে একটা সময়তে কি হয়, প্রবলেম তৈরি হয়ে যায়। এই প্যাডে দেখেন নিচে তো একটা প্যাড আছে আমার কিসের জন্য, 2G 4G এগুলোর জন্য, উপরের প্যাডগুলো একটু কাজ করতেছে ওয়াইফাই জন্য, একটা ওয়াইফাই একটা ব্লুটুথ জিপিএস এরকম আলাদা আলাদা ভাবে দেওয়া আছে। আবার ওয়াইফাই ব্লুটুথ জিপিএস একসাথেও থাকে, একটা এন্টিনা দিয়েও কাজ করে। তো এরকম ভাবে আপনার এই প্যাডগুলো কি করবেন, যদি ওই যে পেন্সিল ইরেজার আছে না, রাবার পেন্সিল দিয়ে লিখলে যে মুছে ইরেজার, সেই ইরেজার দিয়ে প্যাডগুলো পরিষ্কার করবেন, সবচেয়ে ভালো পরিষ্কার। ঠিক আছে, যদি এটা সুবিধা এটা ছিঁড়ে গেলে এন্টিনা বানায় দিবেন, এন্টিনা বানাতে পারেন না, বানাতে পারেন না, আরেকটা নষ্ট আরেকটা জায়গা থেকে প্যাড এরকম খুলে আমাদের লাগাইছে। শুধু ওই যে এই পিন যেখানে লাগবে ওই বরাবর যেন থাকে গোল্ডেন কালার। ঠিক আছে না? আর এছাড়াও আরেক ভাবে করা যায়, আপনি যে তার পেঁচায় মোটা তারগুলো পেঁচায় দেওয়া যায়, তবে এটা জায়গা বেশি খায়। আপনার এই যে জাম্পার ওয়্যার যদি আপনি লাগাই দেন, লাগাই দিয়ে যদি এটাকে কিছুক্ষণ পেঁচায় রেখে দেন ওইখানে, ওইটাই আপনি এন্টিনার কাছে। আপনাদের এই কক্সিয়াল ওয়্যারের জন্য বাপি স্যার দেখাইছিল মিটারের তার খুলে, টুইজারতে দেখাইছিল, টুইজারতে এন্টিনা বানাইছিল না,
এটা কেন আপনাদের ইন্টারনেট ইউজার ধরে বলা ছিল নেটওয়ার্ক আসে দুই কিনা? হাজার ধরে একটা রাস্তা দেখাচ্ছেন যে দুই হাজার এভাবে ধরলে ওটাই কাজ করবে। ও টুইজারটাই এন্টিনা বানায় দিছিল এটা দেখাচ্ছিল স্যার। এরকম আপনি এই কেবলটাকেও আপনি এন্টিনা বানায় দিতে পারেন এটাকে ধরবেন কিন্তু এটাকে এখান থেকে খুলে দিয়ে তারের তারের কুণ্ডলী উপর কাছে রাখবেন। এটা দেখায়নি স্যার। এটা শুধু ধরবেন ওই জায়গা মতো ধরলে এটা এন্টিনা হিসেবে কাজ করবে কারণ কি এই তার এই তারটাই এন্টিনা হিসেবে কাজ স্যার করবে আপনি যে তারের কুণ্ডলী বলছেন না মানে না আবার কয়েল মনে করেন না একই পেঁচায় রাখতে বলছি কেন তার এত বড় তার তো আপনার সেটের বাইরে ঝুলে থাকে স্যার, এই জন্য তো পেঁচায় ভাঁজ করে ভিতরে রাখতে হবে এই জন্য আমি পেঁচায় রাখতে বলছি যেকোনো তার হইলেও যে কোনো তার হইলে কারণ এখানে কি আছে বলতে পারবেন এখানে কি আছে এটা জাস্ট ওয়্যারিং আছে তারের ওয়্যারিং আর তো কিছু নাই প্যাড স্যার এগুলো তো ব্যাকসেলে থাকে না স্যার ব্যাকসেলে কিনবে আছে ব্যাকসেলে তো থাকে না ব্যাকসেলার থাকে না তার ব্যাকসেলের পরে আরেকটা প্লাস্টিকের কভার থাকে যেখানে স্ক্রু লাগানো ওটার মধ্যে থাকে স্ক্রু লাগা কিসে একটা প্লাস্টিক কভারের উপর লাগান না ও হ্যাঁ ওটা তো আছে ওটা ভিতরে আছে আচ্ছা দেখেন আমরা কি করব এই এন্টিনা থেকে এই লাইনগুলো চেক করতে করতে কাপড় পর্যন্ত আসবে ঠিক আছে এন্টিনা থেকে লাইন চেক করতে করতে কাপড় পর্যন্ত আসবে তারপরে কাপড় থেকে কি করব এই যে লাইনগুলো যাচ্ছে এই যে লাইনগুলো যেতে যেতে কোথায় আসছে এই যে দেখেন ওয়াইফাই আইসি এই ওয়াইফাই আইসি মধ্যে একটাই লাইন আছে দেখেন ব্লুটুথে এই একটাই লাইন শুধু ব্লুটুথের জন্য কাজ করে তো ব্লুটুথও আপনার সহজে মানে খুব বেশি নষ্ট হবে না যেমন ধরেন আপনি ধরেন ওই যে ব্লুটুথ ডিভাইস ইউজ করতেছেন ঠিক না সেই ক্ষেত্রে অনেক সময় হয় কি বেশি ইউজ করতে করতে একটা সময়তে ডিসকানেক্ট হয়ে যায় কানেক্ট করলেও ডিসকানেক্ট হয়ে যায় এরকম প্রবলেম হয় ব্লুটুথ তো এরকম যখন হবে বেশি কিছু না শুধু আইসিটাকে একবার চেক করেন আবার ঠিক হয়ে যাবে কারণ এটা একটা বলতে কি আসছে লাগে এর বাইরে কিছু নাই ব্লুটুথ প্রবলেম হয় না সহজে বুঝলেও একবার আইসিটাকে শুধু চেক করবেন প্রবলেম সলভ হয়ে যাবে একটা বল থেকে একটা লাইনই আসে আর কোনো লাইন নাই একটা আইসি একটাই আইসি এই আইসিটাকে আমরা এক সময় বলতাম কি 4-in-1 আইসি 4-in-1 আইসি বলতাম এক সময় কেন বলতাম কারণ এটার ভিতরে ব্লুটুথ ওয়াইফাই জিপিএস আর এফএম এই চারটা ফাংশন একসাথে ছিল এই কারণে আমরা বলতাম 4-in-1 আইসি অনেক ডায়াগ্রামে লেখাও থাকতো 4-in-1 আইসি কিন্তু এখন আর এফএমটা নাই যার ফলে কি হয়েছে এটা তিনটা হয়ে গেছে এখন ওয়াইফাই ব্লুটুথ জিপিএস এই তিনটেই অপশন থাকে তো এখানে কি আমরা কি পেলাম ব্লুটুথের একটাই লাইন পাইছি আরেকটা কি জিপিএস এর জিপিএস এটা হচ্ছে জিপিএস কন্ট্রোলার 6 পিনের এটাও 6 পিনের হবে কালো কালারের হবে জিপিএস কন্ট্রোলার এই জিপিএস কন্ট্রোলারের প্রবলেম আমি 20 বছরে এখন পর্যন্ত একটাও পাই না জিপিএস এর প্রবলেম আপনারা মনে হয় না পাবেন ঠিক আছে আসলে বাস্তবে পাই না জিপিএস প্রবলেম কি হয় কারণ সেটা দেখছেন আজ পর্যন্ত হইতে আমি পাই না পাইলে হয়তো একটা রিপেয়ার করলে বুঝতে পারতাম যে একটা করছি আসলে এরকম প্রবলেমই পাইনি তো জিপিএস কন্ট্রোলারের একটাই সিগন্যাল আসে সিপিইউ থেকে একটা সিগন্যাল আসে প্রত্যেকে সিপিইউ থেকে আর একটাই ভোল্টেজ আসে 1.8 ভোল্টেজ বিরেগুলেট ভোল্টেজ একটাই ভোল্টেজ 1.8 বিরেগুলেট ভোল্টেজ পাওয়া যায় এই দুইটা সিগন্যাল এবং আরেকটা সিগন্যাল লাগে সেটা হচ্ছে এটা জিপিএস এর জন্য না এটা হচ্ছে ওয়াইফাই আইসি এর জন্য কারণ ওয়াইফাই আইসি থেকেই তো এই টোটাল ফাংশনটা কাজ করতেছে ব্লুটুথ আপনার জিপিএস এবং ওয়াইফাই তিনটাই তো ওয়াইফাই আইসি কে চালানোর জন্য যে সিগন্যালগুলো দেওয়া হয় সেই সিগন্যালগুলো দেয় কি আরএফআইসি আমরা যেটা শিখে আসছি নেটওয়ার্কে নেটওয়ার্কের উদ্দেশ্য সেই আরএফআইসি এই সিগন্যালগুলো দেয় কার মাধ্যমে দেয় আপনার ক্লকের মাধ্যমে ডাটার মাধ্যমে ঠিক আছে এটা ক্লক এবং ডাটার মাধ্যমে এই সিগন্যালগুলো দেয় মনে থাকবে ওয়াইফাই আইসি কে চলার জন্য যে সিগন্যালগুলো দেওয়া হয় সেই সিগন্যালগুলো এই ফ্রিকোয়েন্সি যে সিগন্যাল ওয়াইফাই আইসি তো নিজে ফ্রিকোয়েন্সি তৈরি করতে পারে না ফ্রিকোয়েন্সি জেনারেট করার একমাত্র মাধ্যম কে আরএফআইসি
আমাদের ওয়াইফাই যে চলে এটা কার মাধ্যমে চলে? ফ্রিকোয়েন্সির মাধ্যমে তো চলে। এই ফ্রিকোয়েন্সি দেয়টাকে আরএফএসি কার মাধ্যমে দেয়? একটা ক্লক একটা টাটার মাধ্যমে। একটাই ক্লক থাকে একটাই টাটা থাকে, এর মাধ্যমে সিগন্যালগুলো দেওয়া হয়। এবং এই সিগন্যালগুলো দেওয়ার পরে হচ্ছে ওয়াইফাই আইসিটা কাজ করে। ওয়াইফাই আইসি কাজ করার জন্য তার কিছু ভোল্টেজের প্রয়োজন পড়ে। সেই ভোল্টেজগুলো কি? একটা হচ্ছে ভোল্টেজগুলো হচ্ছে ভিরেগুলেট ভোল্টেজ। দুইটা ভোল্টেজ থাকবে আপনার কমন, একটা 3.3 একটা হচ্ছে 1.8। এই কমন দুইটা ভোল্টেজ আপনার সেট অন করার সাথে সাথেই পাবেন। কিন্তু একটা ভোল্টেজ থাকবে যেটা হচ্ছে আপনি ওয়াইফাই অন করার পরে পাবেন, এর আগ পর্যন্ত পাবেন না। নেটওয়ার্কে যেরকম আমরা কল দেওয়ার পরে পাইছিলাম, সেরকম ওয়াইফাই ক্ষেত্রেও ওয়াইফাই অন করার পরে পাবো, এর আগ পর্যন্ত পাবো না। মনে থাকবে না? বেশি ফাস্ট বলছি? দেখেন ওয়াইফাই পুরো প্রসেসটা কি? ওয়াইফাই আইসি চলার জন্য আমার আরএফ সিগন্যাল প্রয়োজন, কারণ ওয়াইফাই তো আরএফ এর মাধ্যমে চলে, ঠিক না? যেমন ধরেন আপনি ডাটা কানেকশন অন করছেন, অন করে আপনি হটস্পটের মাধ্যমে আরেকজনকে আপনি সেটটাকে রাউটার বানিয়ে কি করছেন? আরেকজনকে ওয়াইফাই সাপ্লাই দিচ্ছেন, সেখানেও তো ওয়াইফাই কাজ করতেছে। আবার আরেকটা কি, এখানে ওয়াইফাই চলতেছে, সেই এই রাউটারের সাথে আপনি কানেকশন পাচ্ছেন, অ্যাক্টিভ করতেছেন ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে, ঠিক না? ইউজারনেম তো লাগে না, শুধু পাসওয়ার্ডটা লাগে, ডিভাইস নেমটার সাথে কানেক্ট করে দিচ্ছে। তো ওয়াইফাই তো আমার চলে। কিভাবে চলে? নিশ্চয়ই এটার একটা ফ্রিকোয়েন্সি আছে, রেডিও ফ্রিকোয়েন্সি আছে। রেডিও ফ্রিকোয়েন্সি ছাড়া তো আপনার এসে চলার কথা না, চলবে না। এই ফ্রিকোয়েন্সিটা দেয় কে? আরএফআইসি, নেটওয়ার্ক সিস্টেম থেকে দেয়। নেটওয়ার্ক সিস্টেম থেকে। আরএফআইসি থেকেই সব ধরনের ফ্রিকোয়েন্সি দেওয়া হয়। তো এই ফ্রিকোয়েন্সি আরএফআইসি দেয় কার মাধ্যমে? ডাটা এবং ক্লকের মাধ্যমে। ডাটা এবং ক্লক এর মাধ্যমে ওয়াইফাই আইসি কে এই ফ্রিকোয়েন্সি প্রদান করে। তারপরে কি করে? ওয়াইফাই আইসি নিজের চলার জন্য কিছু ভোল্টেজের প্রয়োজন পড়ে, সেই ভোল্টেজটা কি? ভেরিয়েবলের ভোল্টেজ। এরপর হচ্ছে আপনার এই ওয়াইফাই আইসি ঠিকমতো কাজ করে। এখন বাকি কাজগুলো কিভাবে করে? আমার ডিজিটাল অসিলোস্কোপ দিয়ে আমি মাপলে স্টেপ বাই স্টেপ বলতে হবে, কিন্তু ডিজিটাল অসিলোস্কোপ তো নাই আমার কাছে। সেক্ষেত্রে আমি কি করব? আমরা ডিজিটাল মিটার দিয়ে শুধু ভোল্টেজই মাপবো, যদি না হয় আইসি চেঞ্জ করব। এছাড়া আমাদের বিকল্প কোনো ব্যবস্থা নেই। আর যদি আমি ডিজিটাল অসিলোস্কোপ ইউজ করতাম, তাহলে কি হতো? আমি প্রত্যেকটা লাইন সিগন্যাল মেপে মেপে আমরা অন্যান্য সেকশনে যেমন জিআর মেপে মেপে আমরা গণনা হয়েছি ওপেন সার্কিট না শর্ট সার্কিট, এরকম সিগন্যাল মেপে মেপে আমরা বলতে পারতাম যে আসলে এটা প্রবলেম, ঠিক না? এর জন্য আমাদের ওয়াইফাই আইসির কাজ করার সহজ নিয়ম হচ্ছে কি? সহজ নিয়ম কি? আমরা ভোল্টেজ মাপ, ভোল্টেজ মাপার পরে যদি দেখি ভোল্টেজ ঠিক আছে, তাহলে আমার আইসি প্রবলেম। আইসিটাকে কি করব? একবার চেক করে দেখব, যেটা প্রবলেম সলভ হওয়ার ওটা চেক করে সলভ হবে। যদি চেক করে সলভ না হয়, ওটা রিভলভ করলেও সলভ হয় না সলভ। আমি আজ পর্যন্ত করতে পারিনি। যেটা চেক করে সলভ হয়েছে হয়ে গেছে, যেটা রিভলভ চেক করা হয়নি ওটাকে রিভলভ করা করতে পারিনি, আইসি চেঞ্জ করতে হয়েছে। এটা সার্কিটটা খুব ছোট, দেখলেই বোঝা যাচ্ছে, খুব বেশি একটা লাইন নাই, শুধু 3টা ভোল্টেজ আছে আর ব্লুটুথের জন্য একটা সিগন্যাল আছে। যদিও এখানে আরো বলের লাইনগুলো দেয় নাই, আরো বলের লাইন আছে, এখানে আরএফআইসি থেকে যে সিগন্যাল আসে সেটা দেয় নাই, ঠিক আছে? তো এই ভোল্টেজগুলো কত কত থাকবে? ভোল্টেজ ভোল্টেজ থাকবে 3.3, 1.8, 1.2। এখানে দিছে কয়টা? দুইটা, এই আরেকটা আছে। হ্যাঁ, একই থাকে। এইটা দেন ভোল্টেজ দেখাইতেছে, ভোল্টেজ দিছে কিন্তু নাম ই দেন কত ভোল্টেজ থাকে সেটা দেন। আচ্ছা, আমরা আরেকটা মডেল দেখি। এই যে দেখেন 3.3, 1.2, 1.8, ঠিক আছে? এই 3টা ভোল্টেজ থাকবে। আর এই যে দেখেন ক্লক, এই যে ক্লক, এটা কোথা থেকে আসবে? আরএফআইসি থেকে আসবে। আর একটা ডাটা থাকে, ডাটাটা দেখেন এইখানে এই একটাই লাইন থাকে ব্লুটুথের, দেখেন বলের মধ্যে একটাই বল থেকে আসছে ব্লুটুথের লাইন, এবং এই কাপলার হয়েই কিন্তু এই চিনাতে যায়, একটা মাধ্যমেই কিন্তু যায়, এই ছাড়া আর কোনো রাস্তা নেই। আমরা আগের ছবিতেও দেখে আসছি, দেখেন
এটা ফিল্টার স্যার তাহলে কি চারটা বলতেছেন না তিনটে এখানে তো তিনটে দেখেন কোনটা মানে বলছেন ফিল্টারে কি স্যার ছয়টা লাগবে নি? এই যে এটা অন করার পরে আসবে এটা অন করার পরে আসবে এটা চেঞ্জ করা আসবে না এবং এই ভোল্টেজটা দেখেন কয় জায়গায় যায় এই একটা আর এই যে আরেকটা দুইটা জায়গাতে যায় দুইটা জায়গাতে কেন যায় একটা ব্লুটুথের জন্য একটা জিপিএস এর জন্য একটা লাগে ওয়াইফাই এর জন্য দুইটা জায়গাতে ভোল্টেজ যায় ঠিক আছে বুঝতে পারছেন এই যে 3.3 আপনারা ভি রেগুলেট ভোল্টেজ দেখেন 1.0 থেকে 3.3 তাহলে আপনাদের এই ভোল্টেজ কত লেখা আছে এটা মনে রাখার প্রয়োজন পড়বে 1.0 থেকে 3.3 লেখা তাহলে কি হবে আপনার ধরেন একটা লেটেস্ট ফোন আপনার হাতে যখন আসবে ওইখানে 2.8 থাকতে পারে এখন এইখানে তো লেখা নাই 2.8 তখন কি করবেন আপনি নিজে আটকা করে যাবেন এর চেয়ে ভালো আপনারা লিখে নেবেন ওয়াইফাই সেকশনে 3টি থেকে 5টি ভোল্টেজ থাকে এভাবে লিখবেন 3টি থেকে 5টি ভোল্টেজ থাকে 0.1 থেকে 1.0 থেকে 3.3 ভোল্টেজ স্যার ওয়াইফাই এসি তে থেকে থেকে পাঁচটা বলতেছেন 1.0 থেকে 3.3 পর্যন্ত তিনটি থেকে পাঁচটি হ্যাঁ তিনটি থেকে পাঁচটি ভোল্টেজ থাকতে পারে। হ্যাঁ। আর আরেকটা জিনিস খেয়াল করে দেখেন যদি বেসব্যান্ড না থাকে বেসব্যান্ড থাকে কোথায় আরে ভাই স্যার 0.5 থেকে পাঁচটি ভোল্টেজ 1.0 থেকে 3.3 বেসব্যান্ড যখন চলে যায় তখন কিন্তু ওয়াইফাই কাজ করে না স্যার 1.8 থেকে 1.0 থেকে 3.3 হ্যাঁ তিনটা অন ছাড়া এখানে আসবে না ভিডিওগুলোর ভোল্টেজ সবসময় খেয়াল রাখবেন শুধু এই নেটওয়ার্ক সেকশনগুলো কথা নাই যত সেকশনই আছে ভিডিওগুলোর ভোল্টেজ কখনো অন ছাড়া আসবেই না। কারণ এটা কি সেকেন্ডারি ভোল্টেজ আমি আপনাদের বলছিলাম কিন্তু সেকেন্ডারি ভোল্টেজের দুইটা পার্ট একটা পার্ট আমি শিখাইছিলাম আরেকটা পার্ট বলছিলাম কি প্রত্যেকটা ক্লাসের মধ্যে আপনারা পাবেন জি স্যার পাবেন বলছিলাম না যেমন নেটওয়ার্কের দিন আমি করাইছি কি সিম ঢুকায় ভোল্টেজ দেখাইছি সিমের আগ পর্যন্ত কিন্তু ভোল্টেজ ছিল না স্যার এটা সেকেন্ডারি সেকেন্ড পার্ট কারণ সিম ঢুকাইলে ভোল্টেজ দেখায় এর আগে দেখায় না। আবার দেখাইছিলাম কি কল দিলে ভোল্টেজ দেখায় এর আগে দেখায় না। তো ওইটাও সেকেন্ডারি সেকেন্ড পার্ট ওটা কল দিলেই দেখাবে সেম ভাবে এটা ওয়াইফাই অন করলে ভোল্টেজ দেখাবে এটাও সেকেন্ডারি সেকেন্ড পার্ট কিন্তু সেকেন্ডারি পার্ট কোনটা ভিডিওগুলো এই ভিডিওগুলোর ভোল্টেজগুলো হচ্ছে সেকেন্ডারি কিন্তু সেকেন্ডারি সেকেন্ড পার্ট যদি বলতে যাই ওই যে ওয়াইফাই অন করলে আপনার সেকেন্ডারি ভোল্টেজ হবে সেকেন্ড পার্ট এই জন্যই আমি ওই ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আলাদা করে আপনাদের বুঝিয়েছিলাম কিন্তু এটা যদি সবাই মনে রাখতে পারতেন তাহলে আপনাদের এখন বুঝতে সহজ আসলে কোন ভোল্টেজটা কোথা থেকে আসতেছে কিভাবে আসতেছে ঠিক আছে এই জিনিসটা বুঝতে হইলে কি করতে হবে যেমন ভি রেগুলেট লেখার মানে হচ্ছে আমার সেকেন্ডারি ভি রেগুলেট লেখা মানে সেকেন্ডারি আরেকটা কি ভি আইও ভোল্টেজ থাকলে আমার কি হয় এটা সেকেন্ডারি সেকেন্ড পার্ট সেকেন্ড কারণ এটা ইনপুট হয় আউটপুট হয় আর ইনপুট হইছে আপনার সেকেন্ডারি ফার্স্ট পার্ট আউটপুট হয় কি সেকেন্ডারি সেকেন্ড পার্ট তাহলে এটা আইও এই কারণে নিতে হবে ঠিক আছে এই জিনিসগুলো মনে রাখতে পারলে আপনাদের ওই কোন লাইনে ভোল্টেজ ঢুকতেছে বের হচ্ছে কখন দেখাবে এগুলো সবকিছু ক্লিয়ার হবে যদি আপনাদের জন্য নতুন বুঝতে একটু কষ্ট হবে মাথায় রাখতে একটু কষ্ট হবে এটা করতে করতে একটা সময়তে আপনারা সবই বুঝবেন আজ থেকে 6 মাস পরে আপনারা নিজেরাই বলবেন যে আমি অনেক কিছু পারি কিন্তু করতে হবে রানিং এ থাকতে হবে আপনি এখন এই কোর্স শেষ বাড়িতে যা পয়সা থাকে শেষ আপনারা 2 ঈদ পাইছেন 2 ঈদই আপনারা বুঝতে পারছেন যে আপনারা কোথায় গেছেন 2 ঈদ পাইছিলেন না হ্যাঁ কে স্যার এদের পরে বাসা থেকে যখন আবার রিটার্ন আসেন তখনই বুঝতে পারছেন যে আপনারা কি কি ভুলছেন এরকম এই কোর্স শেষে যখন আপনারা আবার ছুটিতে যাবেন তখন আবার বুঝতে পারবেন যে আসলে কি করবেন তো ছুটি
যে আপনারা চেষ্টা করবেন ইন্টার্নশিপ করার। যদি কেউ ইন্টার্নশিপ না করেন, স্যার আমার যখন চিন্তা ভাবনা করতেছেন যে আপনি অ্যাডভান্স করবেন, তাহলে অ্যাডভান্সে ভর্তি হন, না তাহলে ক্লাস শুরু, অ্যাডভান্সে ক্লাস শুরু করেন। মোট কথা হচ্ছে এই ট্র্যাকের সাথে আপনি জড়িত থাকেন, হয় ইন্টার্নশিপ করেন, না হয় আপনি কি করেন, অ্যাডভান্সে ভর্তি হন, কিংবা কোনো দোকানে কাজ করেন, যেটাই করেন। মোট কথা হচ্ছে ইন্টার্নশিপ তো কোনো দোকানেই বসে করবেন, পার্মানেন্ট কোনো দোকান যদি আপনার থাকে ওখানেই বসে খুঁটিয়ে পাবো। ওইখানে প্র্যাকটিসের কোনো অপশন নাই। এখানে প্র্যাকটিস করার জন্য আপনি 2 বছর পরে আসলে করতে হবে, ওটা সমস্যা নেই। প্র্যাকটিস করতে কি কেউ না বলে? কারো পেজে লেখা আছে কত নাম্বার ব্যাচ? না স্যার লেখা নাই, যে কেউ এসে করতে পারে। স্যার ইন্টারনেট সুযোগ কতদিন আছে, মানে কতদিন পর্যন্ত ইন্টারনেট করতে পারবে, নাকি লিমিট আছে কোনো? 20 দিন না? শুনেন, ইন্টার্নশিপ আপনি করবেন কোথায়? এখন যে সবগুলো আছে যেখানে ডিসপ্লে, ব্যাটারি এগুলো বেশি কাজ করা হয়, মাদারবোর্ডে কাজ করে না, এই জায়গাতে আপনি ইন্টার্নশিপ করবেন। ডিসপ্লে, ব্যাটারি যে জায়গাতে সবচেয়ে বেশি সেল হয়। এখন ডিসপ্লে কেন বললাম আর ব্যাটারি কেন বললাম? ব্যাকসেল আর ডিসপ্লে খোলাটা হচ্ছে আপনার জানা থাকলে কি হবে, আপনি যে কোনো সেট খুলতে পারবেন। জি ঠিক আছে? আর আপনি যদি অ্যাডভান্স করে ইন্টার্নশিপ করেন, এটাতে আবার আরেকটা বেনিফিট আছে, সেটা কি, আপনি এই আমাদের যে ল্যাব আছে যেখানে শুধু মাদারবোর্ড রিপেয়ার করে, ওইখানে আপনি 3 দিনের একটা ইন্টার্নশিপ পাবেন, অ্যাডভান্সের পরে পাবেন। ওটা অ্যাডভান্সের ইন্টার্নশিপ 3 দিন। আপনি তো অ্যাডভান্স করার পরে তো আপনার শেখার তেমন কিছু বাকি থাকে, আপনি 3 দিন শুধু কি দেখবেন, ও বিভিন্ন ধরনের দামি সেটগুলো আসছে কাস্টমারের, সেগুলো কিভাবে রিপেয়ার করতেছে, কোন প্রবলেমের জন্য কোথায় কাজ করতেছে, এগুলো আপনাকে দেখাবে। লাইভ এক এক দিন দেখা গেছে 5টা 6টা করে সেট আপনাকে কমপ্লিট হওয়া লাগবে, ঠিক হইতেছে। এই যে এটা দেখেই তো আপনি একদিন 5টা করে দেখলে তো দিনে 15টা সেট হবে। কারণ এসব কাজ তো 1-2 ঘন্টা 3 ঘন্টা আগে শেষ হয় না, একদিনে 5টা বেশি আপনি দেখতেও পারেন। আপনি যদি আদায় করে নিতে পারেন দিব, ধরেন আমি আসছি ইন্টার্নশিপ করতে, আর আপনি কাজ করতেছেন, আমি আপনার সামনে দাঁড়ায় আপনার কাজ দেখতেছি, তাহলে তো আমার দিব না। এখন উনি কাজ করতেছে, সাথে আরেকটা কাস্টমার আসছে, আমার তখন উনারই বলতে হবে স্যার দেন আমি এটা করে দিই, আপনি আরেকটা কাস্টমারের সাথে কথা বলুন, তাহলেও আগ্রহ সহকারে আপনাকে দিবে, তুমি করো, আমি আরেকটা কাস্টমার দিই, ওর ইনকাম পারলো, আপনারও সাপোর্টিং হ্যান্ড হিসাবে আপনাকে ওর সাথে সবসময় রাখতে হবে। হ্যাঁ, এটা কি ইন্টার্নশিপ যারা করে এরা লাগে না, খুব সমস্যা কি, যে দায়কেই তো তাকে বলবেন যে আপনি এটা করেন, আমি পুরান কাজটা আমি করতেছি। মার্কেটে নিয়ম করছে কি দায়কা কাজ করা, এখন আপনার দায়কেই কাজ করতে হবে, কিছু করার আছে? কিছু করার নাই তো। এখন পরে করতে সুযোগ দেয় না সব, তারপর দেখতে পারেন, পরে আরো অন্যান্য ব্যস্ত থাকে তো সুযোগ পায় না করলে সমস্যা নেই। ইন্টার্নশিপ তো আপনাদের জন্য করছে, আপনারা না করলে আর কোম্পানি বেঁচে যাবে, যে এতগুলো লোক আমার এখানে ট্রেন দেওয়া ইন্টার্নশিপে আপনি আপনাদের এই ধারণাটা ভুল। ইন্টার্নশিপে আপনি কাজ করার জন্য যাচ্ছেন না, কিন্তু ইন্টার্নশিপে আপনি কেন যাচ্ছেন বলেন তো? মার্কেট মার্কেট সম্বন্ধে আপনি ধারণা নিতে যাচ্ছেন, কোন প্রোডাক্টের প্রাইস কত, কোন কাস্টমারের সাথে কিভাবে রিলিজ করতে হয়, সেটা তো এগুলো শেখার জন্য যাচ্ছেন, আপনি এখানে কাজ করার জন্য যাচ্ছেন না। 20 দিন করে রাখতে কত ধরনের সেট কিভাবে করতে হয় এটা যখন আপনি দেখলেন, আপনার জানা হয়ে গেল। স্যার আমাদের কাজ করে স্যার এই ঢালাই দিতে কাজ করায় অনেক কিছু জিনিস কাজ করায়, কিভাবে করে ওই যে বললাম না, আপনি দাঁড়া দাঁড়া শুনে দেখবেন আপনাকে কাজ দিবেন, ওই যে তার সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করতে হলে কি করতে হয়? টাকা স্যার পাওয়ার টাকা দিতে স্যার ভালো সম্পর্ক তৈরি করতে হলে কি করতে হয়? স্যার কিছু পাইতে হলে কিছু দিতে হয়। মার্কেট খোলা থাকবে কাজ থাকবে না সকাল থেকে রাত পর্যন্ত কি কাউসার ভাই বলুন কে টাইম ভাগ করে দিব। সব শিখা দিলেন না, এটা বলবেন।
সবাই তো সকাল থেকে রাত পর্যন্তই করে যারা গেছে। আপনার কিছু ফাইল হইলে দিতে হয়। আপনি ওইখানে যাবেন যে যার সামনে যে আপনি কাজ করতেছেন, যার পাশে আপনি দাঁড়ায় আছেন, তাকে বলেন না যে স্যার চা খাওয়াই, চা খাবেন? শুধু চায়েরই অফার করেন। চা কত টাকা যাবে? 10 টাকা 15 টাকাই যাবে। ও আপনাকে দেখবেন যে অনেক কাজ দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে এটা কি এটা আমাদের জন্য বলতেছি না, আপনাদের জন্য বলতেছি। আপনার শিক্ষার আগ্রহ আছে, আপনি শিখবেন। কিভাবে শিখবেন? চালু আপনার শিক্ষার আগ্রহ আছে, আপনি শিখবেন। তা আপনি কিভাবে এটা ওনাকে ম্যানেজ করে শিখবেন সেটা আপনার ব্যাপার। কারণ কোম্পানির যে ওনার, সে কিন্তু ট্রেনিং সেন্টারও আসে না, ওই সার্ভিস সেন্টারও যায়। সে কিন্তু মূল প্রবলেমটা বুঝবে না যে আপনারা যাওয়ার পরে ওখানে সে কিন্তু জানবে না। সে জানবে আমার স্টুডেন্ট আমার সার্ভিস সেন্টারে যায় ইন্টার্নশিপ এতটুকুই জানে। এর বেশি সে জানবে না। শেখার জন্য আসছে, আপনি আসছেন, আপনার নিজ দায়িত্বে আপনি যার কাছে যাবেন তাকে কিভাবে হ্যান্ডেল করবেন, তাকে যেভাবে হোক। যেমন আমি কি বলছি, আমার প্রয়োজন, আমি তাকে চা নাস্তা বিড়ি যা মন চায় খাওয়াইছি, খাওয়াই আপনার প্রয়োজন আদায় করে নিচ্ছি। আপনি সেম কাজ করেন। এই যে জায়গার একটা অভ্যাস হয়ে গেল না, দেখেন আপনি যদি প্রতিদিন 10টা কাস্টমার ডাকেন, 20 দিন পরে বলবো কি আপনি আমার দোকানে জব করেন। আমি বিশ্বাস ওনারই বলবো আপনি আমার দোকানে জব করেন। কারণ কি আপনি ডাকলে কাস্টমার আসে, টাকার ক্ষমতা আছে আপনার। ঠিক আছে? কারণ ডাকে কিন্তু সবার ডাকে কিন্তু আসে না, খেয়াল করে দেখেন। একসাথে 5 জন ধরে আছে, 5 জনই ডাকে, কার ডাকে না? যার ডাক ভালো লাগে তার ডাকে, সবার ডাকে কিন্তু জানা। ফেস ভ্যালু তো একটা আছে। আর যারা অ্যাডভান্স করে তারা কিন্তু কখনো ডাকাডাকি করে না, এটা জানেন? যারা অ্যাডভান্সের কাজ করে এদের কোনো ডাকাডাকির কোনো পর্ব নাই, এটা জানেন? যেমন আমি অ্যাডভান্সের কাজ করি, আমি আজ পর্যন্ত কাউরে ডাক দিয়ে কোনো কথা বলি। আমি আজ পর্যন্ত কাউরে ডাক দিয়ে কথা বলি নাই, ডাকে কিভাবে এটা বলতে হবে। কেন? কারণ আমি অ্যাডভান্সের কাজ করি। অ্যাডভান্সের কাজটা কি? অ্যাডভান্সের কাজ কারা করে? কোন ওই যে ডাক দিছে যারা, তারা যে কাজটা না করে তারা ওই অ্যাডভান্স যারা করে তাদের কাছে পাঠায়। ডাইরেক্ট কাস্টমার কি আসে অ্যাডভান্সে যারা করে? ডাইরেক্ট কাস্টমার কিন্তু আসে না। আসে কারা? আপনি ডাকছেন একটা কাস্টমারকে, এই কাজটা আপনি সলভ করতে পারেন না, আপনি আমার কাছে দিচ্ছেন। কাস্টমার তো আর আমার কাছে আসে না। আপনি যখন আমার কাছে দেন, আপনি জানেন বলেই তো দিচ্ছেন আমি এই ধরনের কাজ পাই। অ্যাডভান্সের স্টুডেন্ট যারা, তারা কিন্তু আসলে ডাকাডাকির কাজে আমার কাছেও থাকে বাস্তবে। এরা কি করে? এরা হচ্ছে ভেতরে সামনে টেবিল থাকে, পিছনে দেখবেন আরো টেবিল থাকে। পিছনে যারা বসে এরা লাগে অ্যাডভান্সের কাজ করে, সব আইসির কাজ আর কোনো কাজ নেই, মাদারবোর্ডের কাজ। ঠিক আছে? আগে যদি আমি 6 মাস কিন্তু আমাদের আইপিসে কিন্তু পিছনে টেবিল পাবেন না। কেন পাবেন না? কারণ পিছনে টেবিলটা ওরা একটা ল্যাব তৈরি করে নিচ্ছে, ওই ল্যাবের মধ্যে অ্যাডভান্সের কাজ। এই অবস্থায় রানিং অ্যাডভান্স করলে ভালো হতো না, কারণ আমার দোকান থেকে রানিং অ্যাডভান্স করলে আরো ভালো মাথায় ঢুকবে আমার মনে হয়। কারণ ডিসপ্লে খোলা লাগানোর কাজ হচ্ছে আমি মনে করি আমার বাচ্চাদের কাজ। একটা রাস্তা থেকে যে কোনো ধরে এটা যদি একবার দেখা যায় ডিসপ্লেটা এইভাবে খুলে সেও করে। প্রথম দিনই শুধু একবার দেখা যাবে এই ডিসপ্লেটা এইভাবে খুলে উনি কি করবে? কি হবে? ঢুকে শুনে ডিসপ্লে একটা ভেঙে ফেলবে প্রথম দিন, দ্বিতীয় দিন যাওয়া ঠিকই কাজ। এটা বাচ্চাদেরই কাজ। আমি কিন্তু লাস্ট কবে ডিসপ্লে করছি আমি বলতে পারবো না, তবে ডিসপ্লে যদি আমাকে কেউ লাগাইতে দেয় তাহলে আমি কি করি, আমার স্টুডেন্ট যদি কেউ কাছে থাকে আমি তাকে বলি ডিসপ্লে লাগাই। কারণ ডিসপ্লে লাগানোটা আমার পছন্দ। এটা বাচ্চাদের কাজ। একটা ভাঙা ডিসপ্লে তুলে ফেলে দিব, পরিষ্কার করবো, আঠা লাগাবো, ডিসপ্লে লাগাই লাগাবো, এটা কাজ হলো। এটার মধ্যে না মাথা কাটাইতে হইলো, না মেজারমেন্ট করতে হইলো, কোনো কিছু করতে হইলো, ঠিক না? এটা আসলে বাচ্চাদের কাজ। কিন্তু এটাতে ইনকাম বেশি। তবে এর থেকে বেশি আবার ইনকাম অ্যাডভান্সে। কারণ আপনি চিন্তা করেন একটা ডিসপ্লে লাগায় কত টাকা কামাবেন? একটা ডিসপ্লে কত?
1000 করেই ধরেন, সারাদিনে আপনি কয়টা কাস্টমার পাবেন আর কয়টা ডিসপ্লে লাগাবেন? স্যার তিনটা তিনটা ডিসপ্লে লাগাবেন, 3টা কাস্টমারই পাবেন একদিন ধরে নিলাম। হ্যাঁ 3000 টাকা হবে। আপনি একটা মাদারবোর্ডে কাজ করলে তো 3000, একটা আইসি রিভলভ করবে 3000। যদি ডাইরেক্ট কাস্টমার আসে, আর যদি কোনো দোকানদার আসলে তো একটা নিয়ে আসবে না, 2-3টা নিয়ে আসবে। দোকানদারের বিলও আপনার 1500 টাকা করে হবে। ঠিক আছে, এই হচ্ছে পার্থক্য। যেমন ধরেন আমি এখানে বসে তো ট্রেনিং সেন্টারের মাঝখানে ট্রেনিং এর পাশাপাশি আমি একদিনে 36,000 ট্রেনিং করছি। শুধু আইসি রিভলভ চেঞ্জ করি না একটা, একদিনে 36,000। স্যার আপনার এখান থেকে গিয়ে কোথায় কি আমি কোনো জায়গায় যাইনি তো, ওদিন আমার ক্লাস ছিল না, প্র্যাকটিস রুমে বসে আছি। খাওয়াইলেন না তো কিছু কি বাসা কোথাও দোকানে করছেন না, বসিনি। আমি প্র্যাকটিস রুমে বসা ছিলাম, বিভিন্ন স্টুডেন্ট কি করছে, ওদের পরিচিত কাস্টমারদের নিয়ে আসছে চেক করার জন্য। প্রত্যেকটা বিল করে 36,000 টাকা। তো চিন্তা করেন যদি একদিনে এই ইনকাম হয়, এটা তো আমার মানে আপনার 6,000 টাকা তো হবে। আমার 36,000 হয়েছে, আপনার তো 6,000 হবে নাকি? তো স্যার আমি যদি একটা ভিডিও যদি নিয়ে অ্যাডভান্স এসে করতে আপনাকে পারেন দেই তাহলে তাহলে আপনি আপনি পাঁচ বেরোতে তারিখ হবে। অ্যাডভান্স যারা করে তাদের হয়। আমার স্টুডেন্ট ইনকাম করে 2.5 লাখ টাকা, এটা জানেন? আমার স্টুডেন্ট ইনকাম করে 2.5 লাখ টাকা। আমার স্টুডেন্ট যদিও বাংলাদেশে না, বাংলাদেশের বাইরে। স্যার স্যার কোন দেশে স্যার ইউরোপে নাকি 2.5 লাখ টাকা কিন্তু কম না। আমেরিকা? 2.5 লাখ টাকা কিন্তু কম না। হোটেলে কাজ করতে এটা এখানে কিন্তু ফুল টাইম জব করে না, পার্ট টাইম জব করে 2.5 লাখ টাকা মাসে। স্যার আপনি তো হোটেলে কাজ করতে স্যার ঠিক আছে পার্ট টাইম জব করে 2.5 লাখ টাকা ইনকাম, এটা মুখের কথা না। 3 ঘন্টা না 4 ঘন্টা যেন জব করে। আবার আরেকটা স্টুডেন্ট আছে, 1.5 লাখ টাকা ইনকাম। ওমানে 1.5 লাখ টাকা কিন্তু অনেক টাকা। 1.5 লাখ বাংলাদেশ টাকা 1.5 লাখ টাকা। ওমানে কিন্তু 1.5 লাখ টাকা ইনকাম করা কিন্তু অনেক টাকা। তো ও যে করে, ও লেগে 15 প্রো ম্যাক্সের সিকিউ রিকল করে। আমি এখন পর্যন্ত 13 প্রো ম্যাক্সের সিকিউ প্রবলেমই পেলাম না। আমি নিজে পাইনি, আমার স্টুডেন্ট পায় 15 প্রো ম্যাক্সের সিকিউ রিকল। আমার কাছে কিন্তু আসে নাই সে, কিন্তু ওর কাছে 15 প্রো ম্যাক্স পর্যন্ত আসছে। সিকিউ রিকল করে ওকে করে আমাকে ছবি পাঠায়। বুঝলেন? আমি কিন্তু পাইনি এখন। আমি 13 প্রো ম্যাক্সই তো পাইনি, 15 প্রো ম্যাক্স পাওয়ার পরে। হ্যাঁ, অবশ্যই করবেন। কারণ হচ্ছে সে আমার কাছ থেকে শিখে। এই যে শুধু অ্যাডভান্স, আমি তখন অ্যাডভান্সের ক্লাসই করাইতাম, বেসিক করাইতাম না। তো শুধু অ্যাডভান্সের ক্লাস করেই সে 6 বছর যাবত কাজ করে, তারপরে আসছে আমার কাছে অ্যাডভান্সের ক্লাস করে বাইরে চলে গেছে। তো এই অ্যাডভান্স না করলে আসলে আপনারা আগে বাড়তে পারবেন না। যদি মনে করেন আপনি শুধু ডিসপ্লে লাগায় আমি কাজ করবো, তাহলে আপনি এই বেসিক যা করছেন না আর লাগবে না। এটা দিয়ে আপনি করতে পারবেন। আর যদি মনে করেন যে না আমি আরো ডিপ লেভেল পর্যন্ত রিপেয়ার করব, যেই কাজই আসুক, ডিসপ্লে আসুক আর মাদারবোর্ড আসুক, যেমন কাজই আসুক, সব ধরনের কাজ আমি একা করব, তাহলে আপনি অ্যাডভান্স সহ কমপ্লিট করবেন। আপনার কাছে যে কাজ আসবে কোনোটাই রিটার্ন যাবে না। স্যার আইফোন কি স্যার আমাদের অ্যাডভান্সের মধ্যে তো আইফোন আছে। স্যার আইফোন কি স্যার আমাদের কাছে আলাদা কোর্স বানাইলে আছে, না বানাইলে নেই। বুঝতে পারছি, আমরা এখনো বানাইনি, বানাবো সামনে। বানাইলে আছে। এখন অ্যাডভান্সের যে আইফোনের যে অ্যাডভান্সটা, সেটা তো আমরা অ্যান্ড্রয়েডের মধ্যে দিচ্ছি, সেটা দিয়ে তো হচ্ছে। আপনার মোটামুটি হয়ে যাবে। আইফোন স্যার বড় হবে ঠিক আছে আমাদের আইফোন রয়েছে আমরা তো বাড়ি পেলাম হ্যাঁ স্যার এটা বলছিল যে চলতে দিন করা যাবে অ্যাডভান্স করার পরে যে হিসাবে তো 23 দিনই হয়। আপনার বেসিকের 20 দিন আর অ্যাডভান্সের 3 দিন। এটা আলাদা আলাদা করা হবে এটা আপনি যে এই এটারে আপনি